আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাস হচ্ছে 4টা কার্ণচক্র পড়ছিলাম, মানে হচ্ছে আমরা ব্যাখ্যাগুলো পড়ছিলাম আর কি। তা আমরা আজকে কার্ণচক্রের ম্যাথমেটিক্যাল পার্টটা দেখবো। তো সবাই খাতায় আরেকবার লেখা হচ্ছে কার্ণচক্র। সবাই খাতায় লেখা হচ্ছে কার্ণচক্র। আচ্ছা একটু কথা না, হ্যাঁ এদিকে শুরু করি। আর কার্ণচক্রের ক্ষেত্রে আমরা যদি ছবিটা একটু আঁকি, এইদিকে ভি, এইদিকে পি। আমরা কালকে যে জিনিসটা আলাদা আলাদা ভাবে পড়াইছি সেটাই আমরা এখানে একসাথে পড়াচ্ছি। হ্যাঁ, এ বি সি আর এটা হচ্ছে ডি পয়েন্টটা দেখাচ্ছি। বলতে আমরা লাস্ট ক্লাসে 4টা চক্রকে আমরা আলাদা করে দেখাইছিলাম। হ্যাঁ, আজকে আমরা একসাথে 4টা চক্রকে আঁকলাম। এখন বলো তো ভাইয়া, লাস্ট ক্লাসে বলছি বা লিখে দিছি আমাদের যে এখানে যে 4টা চক্র আছে, বলতো সমষ্ণ কোনটা ছিল? সমষ্ণ কোনটা? প্রথমটা আর 3 নাম্বারটা, তাই না ভাইয়া? তাইলে ভাইয়া বলতো এই এ বি যেহেতু সমষ্ণ, ভাইয়া প্লিজ একটু খেয়াল করি, এ বি হচ্ছে আমাদের সমষ্ণ, আর হচ্ছে আমাদের সিডি হচ্ছে সমষ্ণ। তাহলে এ বি আর সিডি এই দুইটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে সমষ্ণ প্রসারণ আর একটা হচ্ছে সমষ্ণ সংকোচন। বলতো ভাইয়া যেহেতু সমষ্ণ তার মানে এখানে টেম্পারেচারটা সবসময় ফিক্স থাকবে। তাহলে এখানে টেম্পারেচার হচ্ছে T1, এখানে টেম্পারেচার হচ্ছে T2। কেউ কি বলতে পারবা লাস্ট ক্লাসে যে চক্র 4টা পড়াইছিলাম, বলতো কোন চক্রে তাপ গ্রহণ করছে আর কোন চক্রে বর্জন করছে, বলতে পারবা? প্রথমটাতে গ্রহণ হয়েছে। ভাইয়া এটা মনে রাখা সহজ, এদিকে খেয়াল করো। বলতো বিসি আর ডি এই দুইটা হচ্ছে রুদ্ধতাপীয়। তাহলে রুদ্ধতাপীয়তে তো তাপের কোনো আদান প্রদান হয় না, তার মানে প্রথমটায় গ্রহণ হয়েছে আর 3 নাম্বারটা কি হয়েছে? বর্জন। তাহলে প্রথমটায় যে তাপটা গ্রহণ করছে ভাইয়া, এখানে একটু দেখাই দেবো এভাবে ছবি দিয়ে। আমরা এইভাবে দেখাও যে সে Q1 পরিমাণ তাপ গ্রহণ করছে আর 3 নাম্বারটায় হচ্ছে সে Q2 পরিমাণ তাপ বর্জন করছে। ছবিটা একটু কেন তখন সৃজনশীল এভাবে আঁকা থাকবে দেখবা। তাহলে প্রথম চক্রে সে Q1 পরিমাণ তাপ গ্রহণ করছে আর দ্বিতীয় চক্রে সে Q2 পরিমাণ তাপ বর্জন করছে 3 নাম্বার চক্রে। এবার প্রথম পয়েন্টে আমাদের যে চাপ সূত্র পয়েন্টটা ছিল P1 V1, দ্বিতীয় পয়েন্টে ছিল হচ্ছে P2 V2, 3 নাম্বার পয়েন্টে ছিল P3 V3 আর 4 নাম্বার পয়েন্টে ছিল হচ্ছে P4 আর হচ্ছে V4। এখন ভাইয়া তোমাদের কাছে ভাই প্রশ্ন, দেখে আইডিয়া করে একটু ভাইয়া বলবা, পারবা? সবাই পারবা? বলতে এতে টেম্পারেচার কত? T1। বিতে? তাহলে এখানে একটু লিখে রাখলাম, এখানে টেম্পারেচারটা T1, এখানেও টেম্পারেচার T1, এগুলো একটু লিখে রাখো, তাহলে ম্যাথ করার সময় আমাদের হেল্প হবে। তাহলে এতে টেম্পারেচার T1, বিতেও টেম্পারেচার T1। প্রশ্ন হচ্ছে সিতে কত? বলতে এই লাল রেখা পুরাটাই তো টেম্পারেচার T2, সমষ্ণ যেহেতু। তাহলে সিতে হচ্ছে আমাদের T2 আর ডিতেও হবে আমাদের T2। তাহলে এই জিনিসগুলো একটু চিহ্নিত করে রাখো, তাহলে ম্যাথ করার সময় তোমরা সহজে অঙ্কগুলো করতে পারবে। হ্যাঁ, কোন পয়েন্টে চাপ কত, টেম্পারেচার কত। বলতো ভাই আমরা যে কৃতকাজের সূত্র জানি সমষ্ণ প্রক্রিয়ায় nRT ln V2/V1, তাই না ভাই? এটা সূত্র ছিল। বলতে এইটা মানে কি শেষ অবস্থানটা, আর এটা মানে কি বলতো ভাইয়া? আদি অবস্থান। আর রুদ্ধতাপীয় কাজের সূত্র ছিল, এগুলা লেখো না, এগুলো খাতায় লেখা আছে ভাই, জাস্ট বোঝানোর জন্য। nR/Γ-1 T1 - T2, এটা হচ্ছে শেষ তাপমাত্রা আর এটা হচ্ছে আমাদের আদি তাপমাত্রা। এবার তোমরা এটা দেখে দেখে বাইরে একটু হেল্প করবা, এটা দেখে দেখে বাইরে একটু হেল্প করবা। এখন এইখানে 4টা চক্রের, মানে আমাদের যখন সৃজনশীল প্রশ্ন আসবে, এই 4টা চক্রের কোন চক্রে কতটুকু কাজ হচ্ছে তোমার সেটা বের করতে বলবে। বলতো এখানে তো চক্র 4টা কিন্তু প্রসেস কয়টা? 2টা, একটা সমষ্ণ আর একটা কি। তার মানে এই 2টা সূত্র এখানে অ্যাপ্লাই হবে। তাহলে কিভাবে অ্যাপ্লাই করবা? এগুলো নতুন কোনো সূত্র না ভাইয়া, বুঝছো ভাই? নতুন করে মুখস্থ করারও দরকার নেই, তুমি এই 2টা সূত্রই মাথায় রাখবা। অ্যাপ্লাইটা কিভাবে করবা ভাই ওইটা দেখাচ্ছি। 1 নাম্বার, এবি সমষ্ণ প্রসারণে
কৃত কাজ আরেকটু আছে খাইতে দেবো। আচ্ছা, এ বি সমষ্ণ প্রসারণে কৃত কাজ W1 সমান সমান এন আর টি। বলতো টি না লেখে ভাইয়া, তুমি যখন ফর্মুলা লিখবা টি না লেখে, যেহেতু এ বি তে আসো তুমি কি লিখবা ভাইয়া, T1 লন V2/V1। তাহলে এ বি সমষ্ণ প্রসারণে কৃত কাজ W1 ইকুয়াল হচ্ছে এন আর টি লন V2/V1। 2 নম্বর ভাইয়া, বিসি রুদ্ধতাপীয় তাপীয় প্রসারণে কৃত কাজ W2 সমান সমান এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু, ভাইয়া খেয়াল করো তো, T1 মাইনাস T2। এই যে বি আর সি বিন্দুতে দেখো টেম্পারেচার দেওয়া আছে, T1 মাইনাস হচ্ছে T2। 3 নাম্বার হচ্ছে সিডি সমষ্ণ প্রসারণে কৃত কাজ, সরি এটা সংকোচন তাই না ভাই, সমষ্ণ সংকোচনে। ভাই একটু হেল্প করো তো, এটা সূত্রটা একটু হেল্প করো, দেখে বলো। এন আর T2 এন আর T2 লন, উপরে আসবে শেষেরটা, নিচে আসবে আদিটা। বলতো তুমি সি থেকে ডি তে আসছো, তাহলে শেষ কোনটা, V4 ডিভাইডেড বাই V3। তাহলে তোমার এইগুলো মুখস্থ করার কোনো দরকার না ভাই, আবারও বলতেছি তুমি এই দুইটা সূত্রই অ্যাপ্লাই করবা, ওইটা কেমনে অ্যাপ্লাই করবো এটা ভাই দাস দেখাচ্ছি। এবার লাস্ট যেটা আছে ভাই আমাদের 4 নাম্বার, ডি এ রুদ্ধতাপীয় সংকোচনে সনে কৃত কাজ W4 এন আর গামা মাইনাস 1। বলো তো ভাই কত আসবে, বলতো এখানে লেখা আছে বাংলাটা দেখো, আদি মাইনাস শেষ। তাহলে তুমি কোনটা থেকে কোনটা গেছো, ডি থেকে এতে, তাহলে আরডি কত না, T1 মাইনাস T2 হবে না তো, এটা T2 মাইনাস T1, তাহলে হ্যাঁ তার মানে তুমি তো ডি থেকে এতে গেছো, তাহলে T2 থেকে T1 এ গেছো, তাহলে T2 মাইনাস T1। তো এগুলো মুখস্থ করার কিচ্ছু নেই ভাইয়া, খালি এই দুটা সূত্র বাংলায় লাগবা, রেখে জাস্ট মিলাই নিবা যে আমরা পরীক্ষায় কেমনে অ্যাপ্লাই করব। এবার পুরা চক্রে আমরা যদি কৃত কাজটা বের করি, তাহলে পূর্ণ চক্রের কৃত কাজ, সুতরাং একটি পূর্ণ চক্রে কৃত কাজ, একটা পূর্ণ চক্রে কৃত কাজ W সমান সমান হচ্ছে W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4, সবগুলো আমরা যোগ করে দিব, দিলে আমরা ফুল সাইকেলে পুরা চক্রে কতটুকু কাজ হয়েছে এটা চলে আসবে। এখন একটা জিনিস ভাই বলি, তোমাদের বইতে গেলে দেখবা এই ফুল চক্রের কৃত কাজের ফর্মুলাটা আবার এভাবে লেখা আছে, W ইকুয়াল W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4। এখন খেয়াল করো ভাইয়া কিন্তু প্লাস লিখছি তাই না ভাই, বইয়ে লেখা আছে মাইনাস কিন্তু আমি প্লাস লিখছি। এখন প্রশ্ন হচ্ছে কেন, আসো বুঝাই ভাই। হ্যাঁ এটা লাস্টের দুইটা সংকোচন। এখন ভাই একটু হেল্প করি, যে বইয়ে মাইনাস লিখছে দেখো, আমরা কিন্তু দুইটাই কি লিখছি ভাইয়া, প্লাস। প্রশ্ন হচ্ছে কেন লিখছি ভাইয়া, এদিকে খেয়াল করো তো, বলতো এই T2 থেকে T1 যদি বিয়োগ করো, বলতো T2 কম T1 বেশি, বিয়োগ করলে এটা কি আসবে। এখন তুমি যদি আরো একটা এক্সট্রা মাইনাস দিয়ে দাও ভাইয়া, এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে যাবে। ওই কারণে এখানে আমরা প্লাস দিছি, এই কাজটা তো নেগেটিভ, তখন এটা মাইনাস হয়ে এখানে বসবে। বুঝছো ভাই কি বলছি। তারপরে এই যে V4/V3 দিছো না ভাই, তুমি এটা চাপ দিলে দেখবে এই কাজটাও নেগেটিভ আসবে। কিন্তু তুমি যদি আগে বইয়ে এটা বোঝানোর জন্য নেগেটিভ দিছে যে এই দুইটা কাজ ঋণাত্মক, এটা বোঝানোর জন্য এখানে মাইনাস দিছে, কিন্তু তুমি যদি সূত্রতে এই দুইটা ঋণাত্মক দিয়ে দাও, বলতো মান যখন বসাবে এই দুইটা আবার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওই কারণে আমরা মাইনাসটা দিই না, শুধুমাত্র কি দিছি প্লাস, তোমার অটোমেটিক এই দুইটা মাইনাস আসবে।
আচ্ছা আসো আমরা পরের টপিকটার নাম লেখো। আচ্ছা আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এনট্রপি বলে একটা শব্দ পড়ছিলাম, যেটা নিয়ে আমরা পড়ি নাই, আজকে আমরা পড়বো। তো সবাই টপিকের নাম লিখে হচ্ছে আমরা এনট্রপি। এনট্রপি সবাই আমরা টপিকের নাম লেখা হচ্ছে এনট্রপি। আচ্ছা কার্নো ইঞ্জিনে কি দক্ষতা পড়েছি? না, তাপ ইঞ্জিনের দক্ষতা মনে পড়েছে। কার্নো ইঞ্জিনের দক্ষতা কি পড়েছি? আচ্ছা তাহলে আগে লেখো কার্নো ইঞ্জিনের দক্ষতা। হ্যাঁ ভুলে গেছি, লেখা হচ্ছে কার্নো ইঞ্জিনের দক্ষতা। কার্নো ইঞ্জিনের দক্ষতা। পরের টপিকটার নাম লেখো আগে কার্নো ইঞ্জিনের দক্ষতা। লেখা আদর্শ তাপ উৎসের ক্ষেত্রে তাপ ও তাপমাত্রা পরস্পর সমানুপাতিক। আদর্শ তাপ উৎসের ক্ষেত্রে বলো তো ভাই, আদর্শ কন্ডিশন গুলা কে আলোচনা করছে? কার্নোতে কিন্তু, তাই না ভাইয়া? কার্নোতে যা যা আলোচনা করছে সবই ছিল একটা আইডিয়াল কেস বা আদর্শ কেস। এখানে আদর্শ তাপ উৎসের ক্ষেত্রে তাপ ও তাপমাত্রা পরস্পর সমানুপাতিক। তাহলে আদর্শ তাপ উৎস বলতে এখানে ভাইয়া কার্নোর কথাই বলছে, কারণ কার্নো সকল কিছু হচ্ছে আদর্শ কন্ডিশনের কথা বলছে। তাহলে উপরে লিখে রাখো কার্নো ইঞ্জিন। তাহলে এখানে আদর্শ তাপ উৎস বলতে আমরা কার্নো ইঞ্জিনটাকে বুঝবো। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি সুতরাং কিউ সমানুপাতিক হচ্ছে টি, বা কিউ ইকুয়াল হচ্ছে ধ্রুবক ইন্টু হচ্ছে টি, বা কিউ বা টি ইকুয়াল হচ্ছে ধ্রুবক, বা কিউ বাই টি ইকুয়াল হচ্ছে ধ্রুবক। আদর্শ তাপ উৎসের ক্ষেত্রে তাপ এবং তাপমাত্রা পরস্পর সমানুপাতিক হয়। তাহলে এইখান থেকে আমরা যদি লিখি ভাইয়া, সুতরাং Q1 বাই T1 ইকুয়াল হচ্ছে Q2 ডিভাইডেড বাই হচ্ছে T2। এটা বক্স করি একটু, হ্যাঁ। Q1 বাই T1 ইকুয়াল হচ্ছে Q2 বাই T2। এবার তোমাদেরকে ভাইয়া বলি, বলতো আমাদের Q1 এবং Q2টা কি ছিল? বলতে একটু আগে যে আমরা কার্নো ইঞ্জিনটা পড়ছিলাম ভাইয়া, চক্রটা ABCD, বলতো কারো মনে আছে কোন চক্রে তাপ গ্রহণ হয়েছিল আর কোন চক্রে বর্জন হয়েছিল? বলতে পারবা? আইডিয়া করে বলতে পারবা? নামগুলা বলো তো ভাইয়া। সমষ্ণ রুদ্ধতাপীয়। বলতো রুদ্ধতাপীয় মানে কি? যেখানে তাপের কোনো আদান প্রদান হয় না। তাহলে এমসিকিউতে আসে কোন চক্রে, কার্নো চক্রে তাপ গ্রহণ হয় আর কোনটাতে বর্জন হয়? এবার বলো তো ভাই। বলতো বিসি আর ডি এতে তো রুদ্ধতাপীয়, তাহলে এগুলাতে তো গ্রহণ বর্জন হবে না। গ্রহণটা হয়েছিল কোন চক্রে? প্রথম চক্রে। তুমি যখন সিলিন্ডারটাকে তাপ উৎসের উপর রাখছিলা, তখন সেখান থেকে সে কি করছিল? তাপ গ্রহণ করছিল। তাহলে আগের চিত্রে এটা একটু দেখায় দাও, তাহলে মনে থাকবে। এখানে দেখায় দাও Q1, সে Q1 গ্রহণ করছে, আর 3 নাম্বার চক্রে যায় সে বর্জন করছে। আগের চিত্রে এটা দেখায় দাও, তাহলে মনে থাকবে। এখানে হচ্ছে Q2, ঠিক আছে? আগের ছবি যেটা আঁকছো ওইটাতে একটু দেখায় দাও। তাহলে সে হচ্ছে প্রথম চক্রে Q1 তাপ গ্রহণ করে, আর 3 নাম্বার চক্রে যায় হচ্ছে সে Q2 পরিমাণ তাপ বর্জন করে। ঠিক আছে? আগের পেজে যে ছবিটা আঁকছো এটাতে একটু দেখায় দাও। প্রথম চক্রে সে Q1 পরিমাণ তাপ গ্রহণ করে, আর 3 নাম্বার চক্রে যায় সে হচ্ছে Q2 পরিমাণ তাপ বর্জন করে। এবার আসো ভাইয়া, একটু হেল্প করি তো। বলতো কার্নো ইঞ্জিন লাস্ট ক্লাসে পড়ছি কি ইঞ্জিন? প্রত্যাগামী ইঞ্জিন। তার মানে এই শর্তটা একটা প্রত্যাগামী ইঞ্জিনের শর্ত। প্রত্যাগামী ইঞ্জিনের শর্ত। তাহলে পরীক্ষায় কালকে বলছিলাম যে তোমাকে একটা ইঞ্জিন প্রত্যাগামী কিনা প্রমাণ করতে পারলে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে দক্ষতা দিয়ে করতে পারবা, আর একটা হচ্ছে এই শর্তটাও যদি প্রমাণ করো
যে Q1/T1 এবং Q2/T2 যদি সমান হয় তাহলে ওই ইঞ্জিনটাকে আমরা প্রত্যাগামী ইঞ্জিন বলতে পারবো। এখন এখান থেকে যদি আমরা ইকুয়েশনটা বানাই আরেকটা, Q2/Q1, Q2/Q1 এটা আসবে হচ্ছে T2 T1। দেখো আমরা জানি দক্ষতা এটা সমান সমান হচ্ছে 1 মাইনাস Q2/Q1 ইন্টু হচ্ছে 100%। আমরা দক্ষতার যে সূত্রটা আমরা জানি, দক্ষতা এটা সমান সমান হচ্ছে 1 মাইনাস Q2/Q1 ইন্টু হচ্ছে 100%, বা এটা সমান সমান 1 মাইনাস, ভাই এই যে এখানে খেয়াল করো Q2/Q1 এর মান প্রমাণ করছি T2/T1, তাহলে এখানে আমরা বসাই দিলাম T2/T1 ইন্টু হচ্ছে 100%। এখন ভাইয়া তোমাদের কাছে ভাইয়া প্রশ্ন, এই যে দুইটা দক্ষতা লেখা আছে এখানে, প্রথম যে দক্ষতাটা লিখছি এটা হচ্ছে যে কোনো তাপ ইঞ্জিনের দক্ষতার জন্য লিখছি। একটু বুঝে ভাইয়া একটা কথার উত্তর দাও, এখানে যে দক্ষতাটা লিখছি এটা যে কোনো তাপ ইঞ্জিনের জন্য দক্ষতা লিখছি। এখন ভাইয়া এই যে শর্তটা যে তুমি এখানে অ্যাপ্লাই করছো, এটা কি যে কোনো তাপ ইঞ্জিনের জন্য সত্য কিনা? না, এটা কেবলমাত্র কার জন্য? কার্নো ইঞ্জিনের জন্যই সত্য। Q2/Q1 মানে কত? T2/T1। তাহলে তুমি যখন এখানে এই শর্তটা অ্যাপ্লাই করছো, তাহলে এইখানে যে দক্ষতাটা আসছে এটা কার দক্ষতা হলো ভাই? কার্নো ইঞ্জিনের দক্ষতা। বুঝছো ভাই? তাহলে আমরা এটাকে এভাবে লেখো ভাইয়া, যেভাবে লিখি, সাধারণ তাপ ইঞ্জিনের দক্ষতা, সাধারণ তাপ ইঞ্জিনের দক্ষতা, এটা 1 মাইনাস Q2/Q1 ইন্টু হচ্ছে 100%। সাধারণ তাপ ইঞ্জিনের দক্ষতা এটা 1 সমান সমান হচ্ছে 1 মাইনাস Q2/Q1 ইন্টু হচ্ছে 100%। আর কার্নো ইঞ্জিনের দক্ষতাটা যদি লিখি আমরা, কার্নো ইঞ্জিনের দক্ষতা, কার্নো ইঞ্জিনের দক্ষতা এটাকে এটা2 লিখলাম, 1 মাইনাস T2/T1 ইন্টু হচ্ছে 100%। এটা হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিনের দক্ষতা। আর লাস্ট ক্লাসে ভাইয়া বলছিলাম, যদি নোট লিখে রাখে একটু নোট, যদি eta1 ইকুয়াল eta2 হয় তাহলে তাপ ইঞ্জিনটি একটি প্রত্যাগামী কার্নো ইঞ্জিন। যদি এই দুইটা দক্ষতা সমান হয়ে যায় তাহলে তাপ ইঞ্জিনটাকে আমরা তখন বলবো হচ্ছে একটা প্রত্যাগামী কার্নো ইঞ্জিন। যদি eta1 আর eta2 সমান হয়ে যায় তাহলে সেই ইঞ্জিনটাকে আমরা বলবো হচ্ছে প্রত্যাগামী কার্নো ইঞ্জিন। এবার ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দাও তো ভাইয়া, বলতো তাপ ইঞ্জিন যদি বলে শুধুমাত্র উপরের সূত্রটাই ব্যবহার হবে, তাই না ভাই? কার্নো বললে দুইটাই তুমি চাইলে ব্যবহার করতে পারবা, বলতো সত্য না? হ্যাঁ, কার্নো বললে কিন্তু দুইটাই ব্যবহার করতে পারবা, কারণ কার্নো ইঞ্জিনও কি ইঞ্জিন? একটা তাপ ইঞ্জিন। বা এখানে ভাই তো মুছে ফেলছে, বলতো Q2/Q1 মানেই তো T2/T1 ছিল, তাহলে কার্নোর ক্ষেত্রে তুমি দুইটাই ব্যবহার করতে পারবা। তবে আমরা পছন্দ করি যেটা, তাপ ইঞ্জিনের ক্ষেত্রে উপরেরটা ব্যবহার করবা আর কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে নিচেরটা ব্যবহার করবা। কিছু কিছু ম্যাথ আছে ভাইয়া, যেই ম্যাথে ইঞ্জিনটা কার্নো ইঞ্জিন না সাধারণ তাপ ইঞ্জিন কিচ্ছুই বলা থাকে না। এখন না বলা থাকলে তখন কি করবা, পুরা ম্যাথে দেখবা যে Q1 Q2 এই দুইটা মানও বলে নাই, আবার ইঞ্জিনটা কি তাপ ইঞ্জিন না সাধারণ ইঞ্জিন না কার্নো ইঞ্জিন কিচ্ছু বলে নাই। ওই ক্ষেত্রে তো ভাই তোমার হাতে অপশন আর কোনো কিছু নাই এটা ছাড়া অঙ্ক করার জন্য। ওই ক্ষেত্রে তখন তুমি সরাসরি এটা দিয়েই করবা, যদি দেখো যে কোনো ডাটাই দেওয়া নাই। বুঝছি ভাই? তা আমরা এটা ম্যাথ করানোর সময় বাকিটা আলোচনা করবো নি। এবার লেখা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা 100% হলে, লাস্ট ক্লাসে একটা কন্ডিশন দিয়ে ব্যাখ্যা করছে, আমরা আসলে আরেকটা কন্ডিশন দিয়ে ব্যাখ্যা করি। ইঞ্জিনের দক্ষতা দক্ষতা 100% হলে, ভাই আদর্শ গ্যাসে পড়ছিলা, কেউ একজন ভাইরা বলো তো ভাইয়া, সর্বনিম্ন কত তাপমাত্রা পসিবল, মানে পসিবল এখনো হয় নাই, মানে চিন্তা করছে
-273 বা 0 কেলভিন, তাই না ভাইয়া? সর্বনিম্ন তাপমাত্রা এটা হইতে পারে, যেটা কিন্তু আমরা যাই নাই, ওইখানে কিন্তু বলা ছিল তত্ত্বীয়ভাবে 0 পর্যন্ত আমরা যেতে পারবো, তাই না ভাইয়া? তাহলে একটু লেখো, ইঞ্জিনের দক্ষতা 100% হলে, আমরা ধরে নিলাম, বলতো কার্ন তো বলছে তার ইঞ্জিনের দক্ষতা সবচেয়ে বেশি হবে, তাহলে সবচেয়ে বেশি হলে সর্বোচ্চ কত হইতে পারে ভাই? 100%। আমরা ধরে নিলাম ইঞ্জিনটার দক্ষতা 100%, তাহলে ইটা সমান সমান হচ্ছে 1 - T2/T1 ইন্টু হচ্ছে 100%। তাহলে দক্ষতার জায়গায় 100% বসাও, 100% সমান সমান হচ্ছে 1 - T2/T1 ইন্টু হচ্ছে 100%, বা 1 সমান সমান হচ্ছে 1 - T2/T1 বা T2/T1 সমান সমান 0 বা T2 = 0 কেলভিন। এখন বলো তো ভাইয়া, তোমার দক্ষতা যদি 100% হতে হয়, দক্ষতা 100% হলে সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন হবে, অর্থাৎ ইঞ্জিনের দক্ষতা দক্ষতা 100% হলে সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন হবে। এখন খেয়াল করো তো ভাইয়া, একটু আগে তোমরাই বললা, বলতে এই তাপমাত্রা কি সম্ভব? না, তাহলে লেখো যা সম্ভব নয়, যা সম্ভব নয়। তাহলে এই তাপমাত্রা আমাদের সম্ভব নয়, তাই ইঞ্জিনের দক্ষতা 100% হইতে পারে না। তাহলে আমরা লাস্ট ক্লাসে একটা দিয়ে ব্যাখ্যা করছি, আজকে আরেকটা দিয়ে ব্যাখ্যা করছি, পরীক্ষা আসলে দুইটা যে কোনো একটা দিয়ে ব্যাখ্যা করে দিবা। এখন আসো আমরা লাস্ট ক্লাসে সম্ভবত প্রত্যাগামী বা অপ্রত্যাগামী প্রক্রিয়া পড়তে যে একটা শব্দ ব্যবহার করছিলাম, এন্ট্রপি। এন্ট্রপিটা কি আমরা ওইটা বুঝাবো। তো তোমরা উপরে একটা লাইন লেখার মতো জায়গা রাখো, হ্যাঁ, এখানে একটা লাইন লেখার মতো জায়গা রাখো, এখানে লেখো, নিচে লেখো, হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এনট্রপি বলে। আমাদের ইসাক স্যারের বইয়ে এই হচ্ছে সংজ্ঞাটা দেওয়া আছে, ভাই আগে লিখি পরে বুঝাচ্ছি। আর তপন স্যারের বইয়ে বলা হচ্ছে একক তাপমাত্রায় কি পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন হয়, তাই এনট্রপির পরিমাপক। এখন ভাই আমাদের বইয়ে তপন স্যার আর ইসাক স্যারের বইয়ে, উপরটা ইসাক স্যারের বইয়ে, নিচেরটা তপন স্যারের বইয়ে যে দুইটা সংজ্ঞা দেওয়া আছে ভাইয়া, দুইটা সংজ্ঞার একটাতেও এন্ট্রপির ফিজিক্যাল মিনিংটা কি এটা কিন্তু বলা নাই। দুইটা সংজ্ঞার একটাতেও এন্ট্রপির ফিজিক্যাল মিনিংটা যেটা, সেটা কিন্তু তোমার বলা নাই। এখন এই এন্ট্রপির ফিজিক্যাল মিনিংটা কি এটা বোঝার জন্য ভাইয়া এখানে উপরে যেটা ফাঁকা রাখছি ভাইয়া, এখানে একটু লেখো এন্ট্রপি, লিখে এখানে একটু তীর চিহ্ন দিয়ে লেখা হচ্ছে অক্ষমতা।
ওপো আসতে ভাইয়া চার্জারটা দিয়ে দিচ্ছে, চার্জারটা দিয়ে দিচ্ছে আসার সময়। তাহলে খেয়াল করো, এন্ট্রপি এটা মানে হচ্ছে অক্ষমতা বা বিশৃঙ্খলতা। এখন এই দুটা শব্দ থেকে ভাইয়া এন্ট্রপিটা সবচেয়ে ভালো বোঝা যায়, মানে ফিজিক্যাল যেটা আমাদের বইয়ে যে সংজ্ঞাটা দিছে ভাইয়া, এটা থেকে আসলে এন্ট্রপিটা বোঝা যায় না। তারা হচ্ছে ম্যাথমেটিক্যাল সংজ্ঞাটা দিছে, প্রক্রিয়ায়, ঠিক আছে, তারা হচ্ছে ম্যাথমেটিক্যাল সংজ্ঞাটা দিছে। তো এই সংজ্ঞাটা সহজ, এটা টিক দিয়ে রাখো, পরীক্ষা আসলে এটা লিখবা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এন্ট্রপি বলে, এটা সহজ, এটা লেখো। এখন আসো ভাই একটু বুঝাই যে এখানে কি বুঝাইতে চাইছে এন্ট্রপি দ্বারা। বলতে অক্ষমতা শব্দটা বক্স করে লেখা হচ্ছে শক্তি রূপান্তরের, শক্তি রূপান্তরের, রূপান্তরের, শক্তি রূপান্তরের অক্ষমতা। আসলে এবার একটু ফিজিক্যালি বলি যে শক্তি রূপান্তরের অক্ষমতা বলতে কি বুঝাইছে। দেখো একটা উদাহরণ দিয়ে বলি, তোমরাই পারবা। মনে করো ভাইয়া এটা একটা পানির লেয়ার, উপরের একটা লেয়ার আছে, হ্যাঁ, আর এখানে নিচের একটা লেয়ার আছে। তো উপরের লেয়ার থেকে কন্টিনিউয়াস নিচে পানি পড়তেছে। তো ঘটনাটা এমন চিন্তা করো যে এই লেয়ারটা ফিক্সড, আর এইখানে যখন পানি পড়বে বলতো ওই পানির লেয়ার আস্তে আস্তে কি হবে, বাড়বে। তাহলে একটা পর্যায়ে বাড়তে পানির লেয়ার বাড়তে 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 এই সমান হয়ে গেছে। এখন তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, পানির কি এখন কোনো প্রবাহ আছে কিনা? পানি কি শেষ হয়ে গেছে? পানি আছে কিন্তু প্রবাহ হচ্ছে না, এটাকে বলা হয় অক্ষমতা। মানে তোমার টাকা আছে, মনে করো তোমার টাকা আছে কিন্তু তুমি টাকা কনভার্ট করতে পারতেছো না, টাকা খরচ করতে পারতেছো না, এটা হচ্ছে তোমার অক্ষমতা। যেমন তোমরা ভাইয়া আমরা সবাই কি করতেছো, সকাল থেকে বিকাল পর্যন্ত পড়াশোনা করতেছো বা আমরা কষ্ট করে পড়াচ্ছি, সবকিছু কিসের জন্য? টাকার জন্য। এটা সত্য কথা বলতে লজ্জার কি আছে, টাকার জন্য। এখন একটা পর্যায়ে বুড়া বয়সে যায় তুমি প্রচুর টাকা পয়সা কামাইছো, তোমার ব্যাংক ভর্তি টাকা বানায় ফেলছো, কিন্তু তুমি বিছানায় পড়ে গেছো। এখন বলো তো ভাইয়া, তোমার ব্যাংক ভরা টাকা আছে কিন্তু তুমি খরচ করতে পারতেছো না। তাহলে টাকা আছে খরচ করতে পারতেছো না, এটাকে আমরা বলবো কি ভাইয়া, অক্ষমতা। আরেকটা উদাহরণ দিব, মনে করো এটা হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তু, এটা হচ্ছে নিম্ন তাপমাত্রার বস্তু। গত কালকে আমরা পড়ছি যে ন্যাচারাল প্রসেস কি, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ আসবে। বলতো তাপ আসবে যখন এই বস্তুটা, নিম্ন তাপমাত্রার যে বস্তুটা আছে এর তাপমাত্রা ধীরে 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 কি হবে, বাড়বে। বাড়তে 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 একটা পর্যায়ে এর সমান হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে দুজনের টেম্পারেচার যখন সমান হয়ে গেল, এখন কি আর তাপের কোনো ফ্লো হবে? প্রশ্ন হচ্ছে তাপ কি শেষ হয়ে গেছে? না, তাপ আছে, তাপ ফ্লো হচ্ছে না, এটাই হচ্ছে কি ভাইয়া, অক্ষমতা। এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, অক্ষমতা যদি বাড়ে, একটা সিস্টেমের যদি অক্ষমতা বাড়ে, একটু চিন্তা করে উত্তর দিবা, সিস্টেমটা কি সুশৃঙ্খল নাকি বিশৃঙ্খল, একটু বলতে পারবা? যে ভাই তো লিখেই ফেলছেন, তারপরে একটু চিন্তা করে বলো, যে অক্ষমতা বাড়ছে তাহলে সিস্টেমটা কি সুশৃঙ্খল নাকি বিশৃঙ্খল? বিশৃঙ্খল। কেন? কেন ভাইয়া বলি, ভাইয়া এখানে ধনী মানুষ, এখানে গরিব মানুষ, মনে করো দুজনের মধ্যে টাকার একটা ডিফারেন্স আছে, সমাজ হচ্ছে সুশৃঙ্খল ভাবে থাকবে। দুজনের টাকার লেভেল সমান হয়ে গেছে, মনে করো সমাজে সবাই কোটিপতি, সবাই বিলিয়নিয়ার হয়ে গেছে। আর প্রশ্ন হচ্ছে ভাইয়া তোমার ড্রেন পরিষ্কার করবে কে? প্রশ্ন হচ্ছে ভাইয়া তোমার ঘর পরিষ্কার করবে কে? তাই না ভাই? তাহলে বলো তো সমাজ কি সুশৃঙ্খল থাকবে তখন? আর না। তার মানে আমরা যদি সবাই একই লেভেলে চলে আসে, সবাই শিক্ষিত হয়ে যায়, এই ক্ষেত্রে কি হবে না বলতো ভাইয়া, সমাজ একটা সুশৃঙ্খল অবস্থায় থাকবে না। তাই এখানে অক্ষমতার আরেকটা সিমিলার শব্দ কি লিখছে বলতো ভাইয়া, বিশৃঙ্খলা। আসলে লাস্ট আরেকটা কথা বলি, মনে করো সূর্য থেকে তাপ আসতেছে, এটা হচ্ছে আমাদের পৃথিবী। সূর্য থেকে তাপ আসতেছে, পৃথিবী তাপ গ্রহণ করতেছে। বলতে ডে বাই ডে পৃথিবীর তাপমাত্রা বাড়তেছে না কমতেছে? তাহলে আমাদের বইয়ে একটা কাল্পনিক জিনিস বলা আছে, ধরে নাও এই যে তাপমাত্রা বাড়তেছে, বাড়তে 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 একটা পর্যায়ে পৃথিবীর টেম্পারেচার সূর্যের টেম্পারেচারের সমান হয়ে গেল। প্রশ্ন হচ্ছে এখন কি আর কোনো তাপের আদান প্রদান হবে? না। বলতো বিজ্ঞান যেদিন প্রথম পড়ছো ওইখানে বলা হচ্ছে সকল শক্তির উৎস হচ্ছে তাপ বা সূর্য। তাহলে বলো তো তাপ আছে কিন্তু কনভার্ট হচ্ছে না, তাহলে পৃথিবীতে কি তোমার আর আমার অস্তিত্ব থাকবে? তাপ আছে কিন্তু তাপকে আমরা কোনো কিছুতেই কনভার্ট করতে পারতেছি না, তাহলে এটাকে বলা হয় পৃথিবীর তাপীয় মৃত্যু। কি বলা হয় ভাইয়া? অর্থাৎ পৃথিবী তাপীয় ভাবে মৃত্যু হয়ে গেছে, যেহেতু তার টেম্পারেচার সূর্যের সাথে সমান হয়ে গেছে, এখানে আর তাপের কোনো আদান প্রদান হবে না, তাই এই অবস্থাটাকে আমরা বলি পৃথিবীর তাপীয় মৃত্যু। লাস্ট আরেকটা বলি, তারপরে ভাইয়া এই পয়েন্টগুলো লিখবো। বলো তো ভাইয়া, তো ভাইয়া বাম হাতটার দিকে একটু খেয়াল রেখো, এটা যত উপরে উঠতেছে তোমার কাছে ভাইয়া প্রশ্ন, অক্ষমতা বাড়বে না কমবে বলতে পারবা? বলতো যত উপরে উঠবে
কারণ কি এই জায়গায় আসলে তো দুইজনের লেয়ার সমান হয়ে যাবে, তখন সর্বোচ্চ অক্ষমতা আসবে। তার মানে কোন একটা সিস্টেম যত সাম্য অবস্থার দিকে যাবে, একটা সিস্টেম যত বলতে এই অবস্থানটাকে আমরা কি বলি, সাম্য অবস্থান। একটা সিস্টেম যত সাম্য অবস্থার দিকে যাবে তার অক্ষমতা তত কি হবে, বাড়বে। অক্ষমতা বাড়া মানে কি বাড়তেছে ভাইয়া, এন্ট্রপি বাড়তেছে। তাহলে বলো তো সর্বোচ্চ এন্ট্রপি কোথায়? তোমরা এখন ক্লাসরুমে বসে আছো ভাইয়া, আর একটু পরে ক্লাস ছুটি হইলো, কোন ক্ষেত্রে এন্ট্রপি বেশি? কোন ক্ষেত্রে এন্ট্রপি বেশি? ছুটির সময়। বলতে এখন সবাই সুশৃঙ্খল অবস্থায় আছো, তাহলে এন্ট্রপি মানে কি, বিশৃঙ্খলা। তাহলে এখন সবাই সুশৃঙ্খল অবস্থায় আছে, তার মানে তোমাদের এন্ট্রপি এখন কম। যখন ক্লাস ছুটি হবে সবাই একসাথে উঠে যায়, তার মানে এখানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, তার মানে ওই ক্ষেত্রে এন্ট্রপি কি ভাইয়া, বেশি। তাহলে বলতো কঠিন পদার্থের আর গ্যাসীয় পদার্থের কোথায় এন্ট্রপি বেশি? গ্যাসীয়তে। কঠিনে অণুগুলা সবচেয়ে বেশি সুশৃঙ্খল অবস্থায় থাকে, তাই কঠিন পদার্থে এন্ট্রপি সবচেয়ে কি কম। আর গ্যাসীয় অবস্থায় অণুগুলা ছোটাছুটি বেশি থাকে, তাই এন্ট্রপি সবচেয়ে কি বেশি। তো এগুলা সব পয়েন্ট করে ভাই লিখে দিব। এবার আসো আমরা আস্তে আস্তে বইয়ে যে কথাগুলো বলছি। তো ভাইয়া একটা যেটা বলতেছি, এন্ট্রপি বোঝার সবচেয়ে সহজ শব্দ হচ্ছে এই শব্দটা, বুঝছি ভাইয়া, অক্ষমতা। এখন আসো আমাদের এখানে যে কাজ সব সংখ্যাটা আমাদের তপন স্যারে বই দিছে, আমরা এটা থেকে যদি আগাই, লেখো ধরি টি তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপ সমান সমান হচ্ছে ডিকিউ। আমরা ধরে নিলাম টি তাপমাত্রায় ওই সিস্টেমটা ডিকিউ পরিমাণ তাপ শোষণ করছে। তাহলে আমাদের সংজ্ঞায় বলছে একক তাপমাত্রা, তাহলে সুতরাং একক তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপ সমান সমান হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে সবাই একটু খেয়াল করি, তপন স্যার যে সংখ্যাটা দিছে উনি হচ্ছে ম্যাথমেটিক্যাল সংখ্যাটা দিছে, আর ইসাক স্যার কোনটা দিছে একটু পরে ভাইয়া কার্ণচক্রে দেখাবো, এটা পরে। তাহলে তুমি খেয়াল করো, একক তাপমাত্রায় যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন হয় তাই হচ্ছে কি ভাইয়া, এন্ট্রপি। তাহলে লেখা হচ্ছে সুতরাং এন্ট্রপির পরিবর্তন, এই শব্দটা লেখা, এন্ট্রপির পরিবর্তন ডিএস সমান সমান হচ্ছে ডিকিউ বাই টি। ভাইয়া আজ পর্যন্ত বিজ্ঞানীরা কোন একটা সিস্টেমের এন্ট্রপি এক্সাক্ট কত এটা এখন পর্যন্ত বানাইতে পারে না, আবিষ্কার করতে পারে নাই। বাট তারা ওই সিস্টেমটা পর্যবেক্ষণ করে এন্ট্রপির কেমন পরিবর্তন হচ্ছে সেটা বলতে পারছে, বুঝছি ভাইয়া। মানে আমরা যেটা বের করতে পারি সেটা কি বলতো ভাই, এন্ট্রপির পরিবর্তন, কিন্তু এক্সাক্ট এন্ট্রপি কত আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। তাই এই জায়গায় দেখো এন্ট্রপি না লিখে লেখা হয়েছে কি বলতো ভাই, এন্ট্রপির পরিবর্তন। তাহলে আমরা যদি নিচে লাইনটা লিখে রাখো, আজ পর্যন্ত কোন সিস্টেমের পরম এন্ট্রপি কত তা নির্ণয় সম্ভব হয়নি। আজ পর্যন্ত কোন একটা সিস্টেম বলতো, পরম এন্ট্রপি বলতে কি বুঝাইছে বলতো, অ্যাকুরেট এক্সাক্ট কত এন্ট্রপি তার, সেটা আমরা আজ পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি। তাই আমরা এন্ট্রপির পরিবর্তে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করি। এন্ট্রপির পরিবর্তনটা নির্ণয় করা হয় বলতে, এখান থেকে আমরা একটু এককটা যদি লিখি, একক এন্ট্রপির একক
বলতে এখান থেকে বোঝা যাচ্ছে, বলতো উপরে ডি কিউ আছে মানে কিউ, তাহলে কিউ এর একক কি জুল, আর টি এর একক কেলভিন, তাহলে এন্ট্রপির এককটা দাঁড়াবে হচ্ছে আমাদের জুল পার কেলভিন। তাহলে এন্ট্রপির এককটা দাঁড়ায় হচ্ছে আমাদের জুল পার কেলভিন। এবার আসলে আমরা ইসাক স্যারের বইয়ে যে সংজ্ঞাটা দিচ্ছে ওইটা বুঝাই। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বলতো তোমরা পড়ছো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, তাহলে ডি কিউ কত হবে? 0। তাহলে ডি কিউ ইকুয়াল হচ্ছে 0। তাহলে সুতরাং ডিএস ইকুয়াল আমরা জানি হচ্ছে ডি কিউ বাই টি, বা ডিএস সমান সমান 0/t, বা ডিএস ইকুয়াল হচ্ছে 0। এখন তোমাদের কাছে বাইরে একটা প্রশ্ন, ডিএস 0 এই কথার মানে বোঝাচ্ছে এন্ট্রপির পরিবর্তন 0। তাহলে বলতো পরিবর্তন 0 এই কথার মানে কি? এন্ট্রপি সমান থাকতেছে, বুঝছো ভাইয়া? পরিবর্তন 0 মানে ভাইয়া বলো তো পরিবর্তন 0 কখন হবে? যখন দুইটা জিনিস কি থাকবে? সেম থাকবে। সেম থাকাটাকে কি বলা হয় বলো তো ভাইয়া? স্থির থাকা। এই সেম থাকাটাকে কি বলি আমরা? স্থির থাকা। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিএস ইকুয়াল 0, অর্থাৎ এন্ট্রপি স্থির থাকে বা অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। তো তপন স্যারের ইসাক স্যারের বইয়ের সংজ্ঞাটা এখান থেকে দেওয়া হয়েছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তু যে তাপীয় ধর্মটা স্থির থাকে তাকে এন্ট্রপি বলে। তাহলে অর্থাৎ এন্ট্রপি স্থির থাকে বা হচ্ছে অপরিবর্তিত থাকে। এখন ওই যে ভাইয়া এন্ট্রপি থেকে কয়েকটা নোট বুঝাইছি, ওই জিনিসগুলো একটু লিখি। হ্যাঁ, লেখো নোট, একটা একটা করে আমরা ওই নোটগুলা লিখি। নোট, প্রথম যে নোটটা লিখবো তোমরা বলবা, তাহলে দেখবে এগুলো মুখস্থ করা লাগবে না। বলতে এন্ট্রপি যদি বৃদ্ধি পায় তাহলে শক্তি রূপান্তরের অক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে লেখো প্রথমে কোন সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি পেলে ওই সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা বৃদ্ধি পাবে। বলতো তুমি বুঝে এটা বললা যে শক্তি রূপান্তরের অক্ষমতা বাড়ছে, পরীক্ষা এমসিকিউতে একটু চেঞ্জ করে দিল, কি দিতে পারে বলতো? সক্ষমতা কমে গেল। অক্ষমতা বাড়ছে মানে কি? শক্তি রূপান্তরের সক্ষমতা কি হয়েছে? কমে গেছে। একই কথা। বলতো ভাইয়া এই কথা নিচে তীর চিহ্ন দিয়ে একটা লাইন লেখো। বলতো এই অবস্থায় সিস্টেমটা তাইলে সুশৃঙ্খল থেকে কি হয়েছে? তাহলে অর্থাৎ সিস্টেম সুশৃঙ্খল অবস্থা হতে বিশৃঙ্খল অবস্থা প্রাপ্ত হবে। তাহলে প্রথম পয়েন্টটা গেল। তাহলে কোন একটা সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি পাইছে, এই কথা দ্বারা আমরা বুঝবো সিস্টেমটা শক্তি রূপান্তরের অক্ষমতা বৃদ্ধি পাইছে। আর এই কথার আরেকটা মিনিং হচ্ছে সিস্টেম সুশৃঙ্খল অবস্থা হতে বিশৃঙ্খল অবস্থা প্রাপ্ত হবে। তাহলে তার উল্টাটা লিখে ফেলো ভাই। কোন সিস্টেমের এন্ট্রপি হ্রাস পেলে, কোন সিস্টেমের এন্ট্রপি হ্রাস পেলে
হ্রাস পেলে ওই সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা হ্রাস পাবে। অত অক্ষমতা হ্রাস পাইছে, এই কথার মধ্যে সক্ষমতা বৃদ্ধি পাইছে, তাই না ভাই? অর্থাৎ সিস্টেম বিশৃঙ্খল অবস্থা হতে সুশৃঙ্খল অবস্থা প্রাপ্ত হবে। 3 নম্বর পয়েন্টটা। তো 3 নাম্বারটাও তোমরা বলো ভাইয়া লিখি। যে ভাই একটু আগে বুঝাইছিলাম, এখানে ভাই আরেকবার খেয়াল করো। বলতে এই জায়গায় যখন পৌঁছায় যায় এটাকে বলি আমরা সাম্য অবস্থায়, একদম লেয়ারে যখন পৌঁছে যায় পানির ফ্লোটা, তাহলে আমাদের এই পানির ফ্লোটা বা সিস্টেমটা ধীরে ধীরে সাম্য অবস্থার দিকে যাচ্ছে। তাহলে সিস্টেম যত সাম্য অবস্থার দিকে যাবে তাহলে অক্ষমতা তত কি হয়? বাড়ে। তাহলে লেখা হচ্ছে সিস্টেম সাম্য অবস্থার দিকে অগ্রসর হলে অক্ষমতা বৃদ্ধি পায়। সিস্টেম সাম্যাবস্থার দিকে অগ্রসর হলে এন্ট্রপি বৃদ্ধি পায় এবং সাম্যাবস্থায় এন্ট্রপি সর্বোচ্চ। সাম্যাবস্থায় এন্ট্রপি সর্বোচ্চ। এটা বক্স করে রাখো, এটা আসে আমাদের সাম্য অবস্থায় এন্ট্রপিটা হচ্ছে সর্বোচ্চ। আচ্ছা একটা জিনিস বুঝাই তারপরে ভাইয়া, আচ্ছা নাহলে আগে লিখে ফেলি পরে লিখি। 4 নাম্বার লেখা হচ্ছে কঠিন পদার্থে অণুগুলো সবচেয়ে বেশি সুশৃঙ্খল অবস্থায় থাকে। তাই কঠিন পদার্থের এন্ট্রপি বলতো বেশি না কম? কম, সবচেয়ে কম, কারণ এখানে সবচেয়ে বেশি সুশৃঙ্খল, তাহলে এন্ট্রপি সবচেয়ে কম। এটা একটু বক্স করে রাখো, কঠিন পদার্থের এন্ট্রপি সবচেয়ে কম। এখন এই এন্ট্রপির সিকোয়েন্সটা ভাই একটু নিচে লিখতেছি, লেখো প্লাজমা অবস্থায় এন্ট্রপি সবচেয়ে বেশি, তারপর হচ্ছে গ্যাস, তারপর হচ্ছে তরল, তারপর হচ্ছে কঠিন। লিখে একটু বক্স করে রাখো। হ্যাঁ, সিকোয়েন্সটা ভাই লিখে দিছি। সবচেয়ে বেশি হচ্ছে প্লাজমা অবস্থায়, তারপরে গ্যাস, তারপরে তরল, তারপর হচ্ছে কঠিন। সিকোয়েন্সটা একটু লিখে বক্স করে রাখো। পাঁচ নাম্বার। আচ্ছা 5 নাম্বারটা লেখার আগে ওই যে একটা জিনিস বোঝানো বলছিলাম ভাই, একটু খেয়াল করো। একটু বুঝো তারপরে উত্তর দিতে পারবে। হ্যাঁ, মনে করো এখানে দুইজন ব্যক্তি আছে ভাইয়া, একজন হচ্ছে এ আর একজন হচ্ছে বি। ঠিক আছে, এর কাছে টাকার পরিমাণ হচ্ছে 100 টাকা আছে মনে করো,
আর বি এর কাছে টাকা আছে মনে করো হচ্ছে 10 টাকা, ঠিক আছে, বি এর কাছে টাকা আছে 10 টাকা। যেমন ভাই একটু আগে ভাই বুঝাইছি, সূর্য থেকে যে পৃথিবীতে তাপ আসতেছে, বলতো সূর্যের তাপমাত্রার কি কোনো পরিবর্তন হচ্ছে? না। কিন্তু কার তাপমাত্রা পরিবর্তন হচ্ছে ভাই? পৃথিবী। প্রতিনিয়ত পৃথিবীর তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। তা আমরা ধরে নিলাম এ ব্যক্তির তাপমাত্রা ফিক্সড 100 টাকায় থাকবে, আর বি এর টাকা ধীরে ধীরে বাড়বে। বলতো বি এর টাকা ধীরে ধীরে বাড়বে মানে বি কোন দিকে যাচ্ছে বলতো ভাই? সাম্য অবস্থার দিকে যাচ্ছে। তাহলে বি এর টাকা টাকা যত বাড়তে থাকবে সে সাম্য অবস্থার দিকে যাচ্ছে, এই কথার মানে তার সক্ষমতা বাড়তেছে না কমতেছে? কমতেছে। কারণ কি, সে সাম্য অবস্থার দিকে যাচ্ছে না? এই সাম্য অবস্থার দিকে যত যাবে তার অক্ষমতা তত কি হবে? তার মানে তোমরা যেটা মনে করো টাকা বাড়লে তোমার সক্ষমতা বাড়বে, এটা ভুল ধারণা, তাই না? বিজ্ঞান বলে তোমার টাকা বাড়লে তোমার সক্ষমতা বাড়তেছে না, তোমার অক্ষমতা বাড়তেছে। আচ্ছা যাই হোক, টাকার লোভ করে না, এদিকে আসি। তাহলে ভাইয়া আমরা ধরে নিলাম, একটু বুঝো ভাইয়া, এখানে তোমার কাছে 100 টাকা আছে, আর এই ব্যক্তির কাছে এখন এই মুহূর্তে 10 টাকা আছে। তাহলে টাকার যে পরিবর্তন ভাইয়া, টাকার যে পরিবর্তন সেটা কয় টাকা বলতো ভাইয়া? 90 টাকা। একটু খেয়াল রেখো, হ্যাঁ ভাই, দুই একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এবার এ ব্যক্তির টাকা হয়ে গেল মনে করো 20 টাকা। তাহলে এই ক্ষেত্রে ভাইয়া এই আমরা তো ধরে নিছি এর টাকা কি থাকবে? ফিক্স থাকবে। তাহলে এখানে হচ্ছে 100 টাকা আছে, তাহলে এই ক্ষেত্রে পরিবর্তনটা হচ্ছে তোমার 80 টাকা। লাস্ট আরেকটা দিই, মনে করো এখানে আছে 40 টাকা, আর এইখানে তাইলে 100 টাকা তো ফিক্সড, তাহলে এই ক্ষেত্রে পরিবর্তনটা হবে 60 টাকা। তাহলে একটা জিনিস ভাইরা বলো তো, এই ক্ষেত্রে পরিবর্তনটা কমতেছে না? বলতো তুমি যত সাম্য অবস্থার দিকে যাচ্ছ, ভাই প্লিজ একটু বুঝো, তুমি যত সাম্য অবস্থার দিকে যাচ্ছ তোমার টাকার পরিবর্তনটা তত কমতেছে। তাহলে পরিবর্তন কমতেছে এইটা দেখে আমরা বুঝতে পারি কিনা যে এটা সাম্য অবস্থার দিকে যাচ্ছে? মনে করো এটা আপাতত বাদ, আপাতত এইটা বাদ। তাহলে এই যে পরিবর্তন কমতেছে এই কথার মানে তো এটা কোন দিকে যাচ্ছে বলতো ভাই? সাম্য অবস্থার দিকে যাচ্ছে। তাহলে পরিবর্তন কমতেছে এই কথার মানে অক্ষমতা বাড়তেছে না কমতেছে? তাহলে এবার ভাইয়ার একটু বলবা, আমরা যে এটা একদম কমন একটা ভুল স্টুডেন্টদের, একটু খেয়াল করি, আমরা যে এন্ট্রপির ইকুয়েশনটা পড়ছি ডিএস ইকুয়াল হচ্ছে ডি কিউ বাই টি। তাহলে টেম্পারেচার যদি বাড়ে এন্ট্রপি কি হবে? দেখ, তাপমাত্রা যদি বাড়ে এন্ট্রপি কি হবে? ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে বা এমসিকিউতে ভুল জায়গায় আসবে, তাপমাত্রা বাড়লে, যেহেতু এটার সাথে এটা ব্যস্তানুপাতিক রিলেশন, তাপমাত্রা বাড়লে আমাদের এন্ট্রপি কি হবে? কমবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি এন্ট্রপি নাকি এন্ট্রপির পরিবর্তন? এন্ট্রপির পরিবর্তন। তাহলে তাপমাত্রা বাড়তেছে মানে এন্ট্রপির পরিবর্তন কমতেছে। এবার বলো তো, এন্ট্রপির পরিবর্তন কমতেছে মানে কি? অক্ষমতা বাড়তেছে, মানে কি এন্ট্রপি বাড়তেছে। বুঝছি ভাই? ভাই আবার বোঝাচ্ছি, বলতে এখানে যে তাপমাত্রার সাথে যে ডিএস এর সম্পর্কটা, বলতো ডিএস কিন্তু এন্ট্রপি না, ডিএস কি বলতো ভাই? এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপির পরিবর্তন। তাহলে ভাইয়া তুমি মাত্র বললে, এদিকে ভাইয়া লাস্ট এদিকে খেয়াল করো, পরিবর্তন যদি কমে, পরিবর্তন যদি কমে এই কথার মানে এন্ট্রপি কি হচ্ছে? বাড়তেছে। পরিবর্তন কমতেছে এই কথার মানে এন্ট্রপি বাড়তেছে। তাহলে এবার ভাইয়ারে বলো তো ভাইয়া, তাপমাত্রা যদি বাড়ে এন্ট্রপির পরিবর্তন কি হবে? কমবে। আর পরিবর্তন কমতেছে এই কথার মানে এন্ট্রপি কি হচ্ছে? বাড়তেছে। বুঝছি ভাইয়া? তাহলে আসো আমরা 5 নম্বর বৈশিষ্ট্যটা লেখো। তাপমাত্রা বৃদ্ধি পেলে, তাপমাত্রা বৃদ্ধি পেলে এন্ট্রপির পরিবর্তন হ্রাস পাবে। অর্থাৎ এন্ট্রপি বৃদ্ধি পাবে। তাহলে পরিবর্তন কমতেছে মানে এন্ট্রপি বাড়তেছে। তাহলে ফাইনালি ভাই আমাদের বইয়ে সরাসরি এই লাইনটা লেখা, তাপমাত্রা বৃদ্ধি পেলে এন্ট্রপি বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি পেলে এন্ট্রপি বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি পেলে এন্ট্রপি বৃদ্ধি পাবে। এবার তোমরা ভাইরে বলো তো, পৃথিবীর এন্ট্রপি দিন দিন বাড়তেছে না কমতেছে? বলতো পুরো পৃথিবী না, পুরো জগতের এন্ট্রপি বাড়তেছে না কমতেছে? কারণ পুরো জগতের টেম্পারেচার ডে বাই ডে কি হচ্ছে? বাড়তেছে। তাহলে ডে বাই ডে যেহেতু টেম্পারেচার বাড়তেছে তার মানে এন্ট্রপি কি হচ্ছে? বাড়তেছে। তাহলে লেখা হচ্ছে 6 নাম্বার, জগতের এন্ট্রপি, এন্ট্রপি দিন দিন
বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। জগতের এন্ট্রপি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন তোমার যদি বলে কেন বৃদ্ধি পাচ্ছে বলো তো, কি দিয়ে ব্যাখ্যা করবা? তাপমাত্রা দিয়ে। বুঝছো ভাইয়া? জগতের এন্ট্রপি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন বলো তো ভাইয়া, বাড়তে 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 জগতের এন্ট্রপি একটা পর্যায়ে যায় সর্বোচ্চ হয়ে যাবে। তার মানে ওইটাকে বলছে আমাদের বইয়ে, এটাকে তথাকথিত বা কাল্পনিক তারা বলছে যে পৃথিবীর তাপীয় মৃত্যু বা জগতের তাপীয় মৃত্যু বলা হয়। তাহলে 7 নম্বরে লেখো, জগতের এন্ট্রপি সর্বোচ্চ হলে একে জগতের তাপীয় মৃত্যু বলা হয়। 7 নাম্বার, জগতের এন্ট্রপি সর্বোচ্চ হলে একে জগতের তাপীয়, বলতো তাপীয় মৃত্যু শব্দটা কেন বলছো বুঝছো না ভাই? বলতো তাপ নড়াচড়া আর করতে পারতেছে না, ডানেও যাবে না বামেও যাবে না, তাই না ভাই? এই কারণে এটাকে মিলায় বলছে জগতের তাপীয় মৃত্যু বলা হয়। শব্দটা বক্স করে রাখো, জগতের তাপীয় মৃত্যু, যাতে চোখে পড়ে। জগতের এন্ট্রপি সর্বোচ্চ হলে এটাকে বলা হয় জগতের তাপীয় মৃত্যু। তো ভাইয়া এই ছিল আমাদের এন্ট্রপির যে ফিজিক্যাল কথাবার্তাগুলা। আরেকটা বলছিলাম, ওইটাও লিখে রাখো, তাহলে খাতায় থাকলে মনে থাকবে। যে ক্লাসরুমের একটা উদাহরণ বলছিলাম, বলতে ক্লাসরুম যখন ছুটি হয় এন্ট্রপি কি হয়? বাড়ে। তাহলে লেখো, একটি শ্রেণীকক্ষ ছুটি হলে এন্ট্রপি বৃদ্ধি পায়। একটি শ্রেণীকক্ষ ছুটি হলে এন্ট্রপি বৃদ্ধি পায়। নিচে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে রাখো, কারণ শিক্ষার্থীরা সুশৃঙ্খল অবস্থা হতে বিশৃঙ্খল অবস্থা প্রাপ্ত হয়। তার মানে যে বাসায় যাই বলো, তার মানে তোমরা বিশৃঙ্খলার দিকে যাও, তাই না? ক্লাসে বসে থাকলে সুশৃঙ্খল। আসুন এখন ভাইয়া, এতক্ষণ ভাইয়া যেগুলো বুঝাইলাম এগুলো হচ্ছে এন্ট্রপির ফিজিক্যাল মিনিং গুলা বুঝাইছি, তাই না ভাই? সবগুলা ফিজিক্যাল মিনিং। এবার আমরা গাণিতিক ভাবে এন্ট্রপি কিভাবে বের করবো, আসো আমরা ওইখানে যাই আর কি। তো লেখা হচ্ছে এন্ট্রপির রাশিমালা। দেখো এন্ট্রপির রাশিমালা। এখন ভাই আমাদের বইয়ে এন্ট্রপি নিয়ে সূত্র দেওয়া আছে 2টা, আমরা আগে ওই 2টা পড়ি, পরে আমরা আরো 4টা পড়বো। টোটাল আমরা পড়বো হচ্ছে 6টা। ঠিক আছে, বইয়ে দেওয়া আছে 2টা, আমরা পড়বো হচ্ছে 6টা। আসো, তো ফার্স্টে লেখা হচ্ছে 1 নাম্বার, সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। তো এই যে 4টা তাপগতীয় প্রক্রিয়ায় কোনটায় কতটুকু এন্ট্রপির পরিবর্তন হচ্ছে, আমরা ফার্স্টে এটা দেখি। সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। তাহলে ভাই আমরা এন্ট্রপির মাদার ইকুয়েশন যেটা জানি, আমরা জানি ডিএস সমান সমান হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই হচ্ছে টি। ডিএস ইকুয়াল হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে ভাইয়া আমরা যদি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ ডিএস সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিকিউ ডিভাইডেড বাই হচ্ছে টি। ভাইয়া একটা জিনিস বুঝাই, বলতে ইন্টিগ্রেশন অফ ডিএস, তাহলে আমরা প্রাথমিক অবস্থায় এন্ট্রপি ধরে নিলাম S1, পরের এন্ট্রপিটা মনে করে S2, বলতে ইন্টিগ্রেশন অফ ডিএস মানে কি বলতো ভাইয়া? এস, আর লিমিটটা আসবে হচ্ছে তোমার S1 থেকে S2। তাহলে ভাই আমরা লিমিট বসালে এখানে আসে কি আপার লিমিট মাইনাস কি, তাহলে S2 মাইনাস S1 মানে কি টোটাল পরিবর্তন ডেল এস। তাহলে মাথায় রাখবা
কোথাও যদি ইন্টিগ্রেশন অফ ডিএস লেখা থাকে ওইটাকে আমরা এই টপিকে কি লিখবো ভাইয়া, ডেল এস। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএস এটা মানে হচ্ছে ডেল এস, মানে আমরা টোটাল পরিবর্তনটা পাবো। তাহলে ইন্টিগ্রেশন অফ ডেল এস মানে হচ্ছে আমরা ডিএস মানে হচ্ছে ডেল এস, আমরা টোটাল পরিবর্তনটা পাইছি। আচ্ছা এবার ভাইয়া একটু খেয়াল করি, বলতে এটা যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, ভাইয়া সবাই পারবা, এটা যেহেতু সমষ্ণ প্রক্রিয়া তাহলে বলতে এই টিটা কি কনস্ট্যান্ট, তাহলে টিটাকে ভাইয়া বের করে নিয়ে আসলাম 1/t ইন্টিগ্রেশন অফ ডি কিউ। বলতো প্রক্রিয়াটা যেই মুহূর্তে যাত্রা করছো ওই মুহূর্তে গৃহীত তাপ কত, মানে মাত্র সিস্টেমটাকে আনছো, তার মানে সে তো এখনো তাপ গ্রহণ করে নাই, তাহলে এখানে মনে করো 0, এখানে মনে করলাম কিউ। তাহলে এখানে আসে দেখো ডেল এস সমান সমান 1/t ইন্টিগ্রেশন অফ ডি কিউ, মানে হচ্ছে কিউ, লিমিটটা হচ্ছে 0 আর হচ্ছে কিউ। তাহলে ডেল এস সমান সমান হচ্ছে 1/t কিউ মাইনাস 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডেল এস সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি। বক্স করি একটু। তাহলে এই হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা বের করার ফর্মুলা। কারণ এইটাকে আমরা দুইটা ফর্মেটে মাথায় রাখবো, এটাও মাথায় রাখবো, আরেকটা হচ্ছে এটা, হ্যাঁ ডিএস ক্ষুদ্র পরিবর্তন, ডেল এস টোটাল পরিবর্তন। এখন আসো তো ভাইয়া আমরা যদি ডেল এস বের করি, বলতো ভাইয়া আজকেও ক্লাসে লিখছো, বলতো সমষ্ণ প্রক্রিয়া কাজের সূত্রটা কি ছিল, এন আর টি লন v2/v1। বলতো ভাইয়া আমরা সমষ্ণ প্রক্রিয়া থিওরিতে পড়াইছি, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ আর তাপ কি হয়, সমান। তাহলে কিউ এর জায়গায় এই ফর্মুলাটা লিখে দাও, এন আর টি লন v2/v1 ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে খেয়াল করো ভাইয়া আমাদের টি টি কাটা চলে যাবে, তাহলে এইখান থেকে আসবে হচ্ছে ডেল এস ইকুয়াল হচ্ছে এন আর লন v2/v1। তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা সূত্র সমষ্ণের জন্য। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় ভাইয়া এন্ট্রপির পরিবর্তন বের করার দুইটা সূত্র, একটা হচ্ছে ডেল এস ইকুয়াল কিউ বাই টি, কারণ কি ভাইয়া মাঝে মাঝে সরাসরি কিউ দিয়ে দেয় টিও দিয়ে দেয়, ভাগ করে দিলে পেয়ে যাবা, আর মাঝে মাঝে দিবে না, তখন হচ্ছে এই সূত্রটা দিয়ে আমরা বের করবো এন আর লন v2/v1। 2 নাম্বার লেখো, 2 নাম্বার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় 2 নাম্বারটা লেখো। বলতো রুদ্ধতাপীয় প্রক্রিয়া অলরেডি আমরা বের করে ফেলছি থিওরির ভিতরে, তাই না ভাইয়া, আগের টপিকে, তারপরে এখানে একসাথে লিখে রাখি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। বলতো রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটু আগে আমরা বলছিলাম ডি কিউ কত হয়, তাহলে বসক বা ডিএস সমান সমান 0/t বা ডিএস ইকুয়াল হচ্ছে 0। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয় না, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয় না, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয় না, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয় না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয় না। 3 নাম্বার লেখো সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। 3 নাম্বার সমচাপ প্রক্রিয়ায়, সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। বলতে এখানে আমরা দুটো স্পেশাল জিনিস পড়ছিলাম, একটা হচ্ছে সমচাপ আর একটা সম আয়তনের জন্য, একটা ছিল সিপি আর একটা কি ছিল, একটু ভাইয়া ওই টপিকে যায় সিপি এর সূত্রটা বলো তো, যেহেতু সমচাপ সিপি এর সূত্রটা একটু দেখে বলো। আমরা জানি কত ছিল, সিপি সমান সমান হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই হচ্ছে এন ডিটি, ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। সমচাপ প্রক্রিয়ায় আমরা জানি হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই হচ্ছে এন ডিটি।
কেন এটা লিখছি আশা করি বুঝছো ভাইয়া, আমাদের টার্গেট এখান থেকে ডি কিউ এর মানটা বের করা, বা ডি কিউ সমান সমান হচ্ছে এন সিপি ডিটি। ডি কিউ সমান সমান হচ্ছে এন সিপি ডিটি। আচ্ছা, আবার ডিএস সমান সমান হচ্ছে ডি কিউ বাই হচ্ছে টি। তাহলে আমরা উপর থেকে ভাইয়া এই যে ডি কিউ এর জায়গায় মানটা বসায় দাও, এন সিপি ডিটি ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে উপর থেকে আমরা ডি কিউ এর মানটা বসায় দিলাম এন সিপি ডিটি ডিভাইডেড বাই টি। আচ্ছা, এবার ভাই আমরা, এটা তো ক্ষুদ্র এন্ট্রপির পরিবর্তন বের হচ্ছে তাই না ভাই, এবার আমরা ইন্টিগ্রেশন নিয়ে আসো। সুতরাং ইন্টিগ্রেশন অফ ডিএস সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ এন সিপি ডিটি ডিভাইডেড বাই হচ্ছে টি। এখন ভাইয়া যেই মুহূর্তে আমরা যাত্রা করছি, ধরে নিলাম টেম্পারেচারটা T1, ওই মুহূর্তে এন্ট্রপিটা S1, আর আমরা টেম্পারেচারটা যাত্রা শেষ করছি T2 তে, আর ওই মুহূর্তে এন্ট্রপিটা আমরা ধরে নিলাম হচ্ছে S2। তাহলে আমরা এখানে যদি ইন্টিগ্রেশন করি ভাইয়া, ইন্টিগ্রেশন অফ ডিএস এটা হবে আমাদের এস, আচ্ছা ওই যে চলে আসবে পরের লাইনে আসবে, এখন তো আবার S1 S2 লিখছি না, তাহলে S1 S2 সমান সমান হচ্ছে এনসিপি কে বের করে নিয়ে আসলাম। একটা দল খুশি হবে না আমাদের পড়া শুনলে? এনসিপি খুশি হবে না? না, আমরা তো পরিবর্তন করি না, বিজ্ঞানী তো বলতেছে এনসিপি। আসো, T2 ডিটি ডিভাইডেড বাই হচ্ছে টি। এখন আসো তো ভাই, আমরা যদি এখানে বসাও S2 মাইনাস S1 সমান সমান হচ্ছে এনসিপি, বলতো ভাই 1/t এর ইন্টিগ্রেশন কত? লন টি। আর এখানে আসবে হচ্ছে T1 T2, এই যে এখানে চলে আসবে ডেল এস সমান সমান এনসিপি লন T2 মাইনাস লন T1। তাহলে এখান থেকে ফাইনালি আমরা সূত্রটা পাবো ডেল এস সমান সমান হচ্ছে এনসিপি লন T2 বাই T1। তাহলে এটা হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপি বের করার ফর্মুলাটা। তাহলে এটা হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন বের করার ফর্মুলা, ডেল এস ইকুয়াল হচ্ছে এনসিপি লন T2 বাই T1। চার নাম্বার লিখি সম আয়তন প্রক্রিয়ায়। সম আয়তন প্রক্রিয়ায়, হ্যাঁ বুঝি নাই, আমার তো লেখা হয়ে গেছে। এটা দেখো তো, এটার ফর্মুলাটা কত ছিল? এটাই ছিল তাই না? আচ্ছা, তাহলে এখানে আসবে হচ্ছে এনসিবি, সেম আসবে, তোমরা দেখে দেখে উঠাও।
তবে আমরা পদার্থ তিন ধরনের, কঠিন, তরল আর গ্যাসীয়। তো এখানে যে চারটা প্রসেস আমরা আলোচনা করছি এটা তো বুঝতেই পারতেছি এগুলা গ্যাসের জন্য আলোচনা করা হয়েছে। তরল আর কঠিনের এন্ট্রপির পরিবর্তনটা কিভাবে বের করবো সেটা হচ্ছে 5 আর 6 নাম্বার থেকে। আসো 5 নাম্বার। এম ভরের বস্তুর তাপমাত্রা যেখানে ভাই একটু লিখে রাখো, বস্তু বলতে আমরা বোঝাচ্ছি কঠিন ও তরল, কঠিন ও তরল। তাহলে ভাইয়া এতক্ষণ আমরা যে চারটা পড়ছি ওই চারটা আমরা পড়ছি হচ্ছে তোমার গ্যাসীয় পদার্থের জন্য। হ্যাঁ, এখন এম ভরের বস্তুর তাপমাত্রা T1 হতে T2 করা হলে, T1 হতে T2 করা হলে, হ্যাঁ কোনটা, ওগুলা তো গ্যাসের ভিতরে চলে আসবে সব। তাহলে এম ভরের বস্তুর তাপমাত্রা T1 হতে T2 করা হলে, তাহলে আসো আমরা এখানে এন্ট্রপির চেঞ্জটা আমরা যদি বের করি, আমরা জানি ds ইকুয়াল হচ্ছে dq ডিভাইডেড বাই টি। বলতে ভাই পানি দিয়ে বোঝাই, সহজে বলতে পারবা যে পানির তাপমাত্রা 10 থেকে 20 বাড়ছে মনে করো, তাহলে পানি কতটুকু তাপ গ্রহণ করছে তোমরা পড়ছিলা। কিউ ইকুয়াল হচ্ছে কত ভাইয়া, এম এস ডেল থিটা। এখন ভাই আমরা যেহেতু ক্ষুদ্র পরিবর্তন নিচ্ছি তাই এটাকে লিখবো আমরা ডি কিউ ইকুয়াল হচ্ছে এম এস ডিটি, ডেল না লিখে কি লিখবো ভাইয়া, ডিটি। তাহলে আমরা এখানে আমরা যদি লিখি ডিএস সমান সমান হচ্ছে এম এস ডিটি ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে আগের মতো যদি আমরা এখানে ইন্টিগ্রেশন নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ ডিএস সমান সমান হচ্ছে এম এস ডিটি ডিভাইডেড বাই হচ্ছে টি। লিমিট বসাও S1 থেকে S2, T1 থেকে T2। সেম ইন্টিগ্রেশন ভাইয়া, ইন্টিগ্রেশন অফ ডিএস মানে এস, S1 থেকে S2, তারপরে এখানে এমএস বের হয়ে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ T1 থেকে T2 ডিটি ডিভাইডেড বাই হচ্ছে টি। বা S2 মাইনাস S1 সমান সমান হচ্ছে এম এস লন টি। লিমিট বসাও T1 T2, বা ডেল এস ইকুয়াল হচ্ছে এম এস লন T2 মাইনাস লন T1। তাহলে ফাইনালি আমরা এখান থেকে পাবো হচ্ছে ডেল এস ইকুয়াল হচ্ছে এম এস লন T2 বাই T1। বস্তুর তাপমাত্রা যদি T2 থেকে T1 এ পরিবর্তন হয় তাহলে ওই ক্ষেত্রে আমাদের এন্ট্রপির পরিবর্তনের ফর্মুলাটা হবে এম এস লন T2 বাই T1। এসটা তো জানো ভাইয়া, বস্তুর আপেক্ষিক তাপ, বস্তুর আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। তাহলে ভাইয়া বরফ হলে বরফের আপেক্ষিক তাপ, পানি হলে পানির আপেক্ষিক তাপ। এখানে এস এর জায়গায় মান বসাবো আমরা। আর এই দুটা মান তো মুখস্থ আছে, মুখস্থ রাখবা। পানির হচ্ছে 4200 আর বরফের হচ্ছে অর্ধেক 2100। না লাস্ট একটা 6 নম্বর। সুপ্ত তাপের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন। বলতো তোমাদের মনে আছে ভাইয়া, বলতো সুপ্ত তাপের ক্ষেত্রে তাপমাত্রা কি হয়, চেঞ্জ হয় না, সেম থাকবে, কিন্তু একটু মাথায় রাখলেই হবে তাপমাত্রা সেম থাকবে। সুপ্ত তাপের ক্ষেত্রে আমাদের তাপমাত্রা সেম থাকবে। তাহলে আমরা জানি ডিএস ইকুয়াল হচ্ছে ডিকিউ বাই টি। ইন্টিগ্রেশন অফ ডিএস সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিকিউ বাই টি। তাহলে এখানে 0 থেকে কিউ আর এখানে S1 থেকে S2, ইন্টিগ্রেশন অফ ডিএস মানে এস, S1 থেকে S2। ভাই এই যে মাত্র তোমরা বলছিলা বলতো সুপ্ত তাপ, তার মানে তাপের কোনো চেঞ্জ হবে না। তাহলে এই টি এর কোনো চেঞ্জ নাই, টিটা বাইরে নিয়ে আসলাম।
আর ডি কিউ কে ইন্টিগ্রেট করলে কত হবে তাহলে কিউ, তাহলে এখানে আসবে S2 মাইনাস S1 1/t কিউ মাইনাস 0। তাহলে এখান থেকে আসবে হচ্ছে ডেল এস ইকুয়াল হচ্ছে কিউ বাই টি। এটা বক্স করা লাগবে না, আমরা এটা মুখস্থ রাখবো না। এখন আমরা যেটা মুখস্থ রাখবো বলো তো ভাইয়া, সুপ্ত তাপে তোমরা সূত্রটা জানো, সেটা কি বলতো ভাই? বরফ থেকে পানিতে গেলা, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে গেলা, সুপ্ত তাপ কত? MLF। তারপরে যা হচ্ছে 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্পে গেলা, সুপ্ত তাপ MLV। তাহলে দেখো এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে ডেল এস সমান সমান হচ্ছে MLF ডিভাইডেড বাই হচ্ছে টি। 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে MLF বাই টি। এলএফ এর মান মুখস্থ ভাই, 336,000 জুল পার কেলভিন। আচ্ছা, 2 নম্বর লেখা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে ডেল এস সমান হচ্ছে MLF ডিভাইডেড ভি, MLV ডিভাইডেড বাই হচ্ছে টি। আর এলভি এর মানটাও মুখস্থ, 2268000 জুল পার কেলভিন। তো এই হচ্ছে ভাই আমাদের এন্ট্রপির সূত্রগুলো আর কি। তা আমাদের বইয়ের লাস্টের 2টা আছে আর কি, যে 5 আর 6 আর কি। ঠিক আছে, 5 আর 6 আছে। কোনটা রে ভাইয়া? 00 মনে হয় না তো, 00 এই শেষ হয় না, খাতা গোছান আরেকটু আছে। ট্রিপল জিরোই তো দেখা, যে 1 2 3 শূন্য, এই যে 226, এই যে এরপর একটা 8 হবে, তারপরে 1 2 3। ঠিক আছে, 3টা শূন্য ভাই। আচ্ছা, না লাস্ট একটা দিয়ে শেষ কর, ছোট্ট একটু আছে, 1 মিনিট। দেখো কার্নো চক্র, লেখা 1 মিনিট শেষ হয়ে যাবে, ছোট্ট একটা টপিক। না, কে বলবে? কার্নো চক্র আগামী সপ্তাহে শেষে। পি ভি, হ্যাঁ না, ওরা তো এলিয়েন। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, আমাদের লাস্ট ছোট্ট একটু 1 মিনিট লাগবে। বলতো ভাইয়া,
আমরা একটু আগে কার্ণচক্রে, ভাই কথা না, একটু আগে আমরা কার্ণচক্রের প্রতিটা স্টেপে কাজ বের করা শিখছি আজকের ক্লাসের শুরুতে। কার্ণচক্রের প্রতিটা চক্রে আমাদের এন্ট্রপির পরিবর্তনটা যদি লিখি, এ বি সমষ্ণ প্রসারণে ডেল এস ওয়ান সমান সমান হচ্ছে কিউ ওয়ান বাই টি ওয়ান। 2 নাম্বার, বিসি রুদ্ধতাপীয় প্রসারণে ডেল এস টু সমান সমান হচ্ছে 0। আর 3 নাম্বার হচ্ছে সিডি রুদ্ধতাপীয় সমষ্ণ সংকোচনে ডেল এস থ্রি সমান সমান হচ্ছে মাইনাস কিউ টু বাই টি টু। কেউ বলো তো এই মাইনাসটা কেন দিছি, বলতো ভাই পারবা? বলতো প্রসারণে যদি এন্ট্রপি বাড়ে তাহলে সংকোচনে এন্ট্রপিটা কি হবে? কমবে, তাই সেই কম বোঝানোর জন্য আমরা এখানে মাইনাসটা দিছি। আর লাস্ট ভাইয়া কিউ টু বাই টি টু, হ্যাঁ ঠিক আছে, এই জায়গায় কিউ টু তাপ গ্রহণ করছিল না, আর টি টু ছিল আগের ছবিতে আঁকা আছে। আর ডি এ রুদ্ধতাপীয় সংকোচনে ডেল এস ফোর ইকুয়াল হচ্ছে 0। সুতরাং মোট এন্ট্রপির পরিবর্তন ডেল এস সমান সমান ডেল এস ওয়ান প্লাস ডেল এস টু প্লাস ডেল এস থ্রি প্লাস ডেল এস ফোর। মানগুলা বসায় দেবে। ডেল এস ওয়ান মানে হচ্ছে কিউ ওয়ান বাই টি ওয়ান প্লাস 0 মাইনাস কিউ টু বাই টি টু প্লাস 0, বা কিউ ওয়ান বাই টি ওয়ান মাইনাস কিউ টু বাই টি টু। ভাই একটু বলো তো ভাইয়া, এই মানটা 0 কে বলতে পারবা কেন? বলতো কার্ণচক্র না, কার্ণচক্রের জন্য কিউ ওয়ান বাই টি ওয়ান আর কিউ টু বাই টি টু কি ছিল? সমান ছিল। তাহলে হচ্ছে যেহেতু কিউ ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল হচ্ছে কিউ টু বাই টি টু, তার মানে একটা ফুল কার্ণচক্রে তোমার টোটাল এন্ট্রপির পরিবর্তন হবে 0, অর্থাৎ এন্ট্রপির কোনো চেঞ্জ হবে না। বলতো কার্ণচক্রের আরেকটা নাম ছিল কি? কি প্রক্রিয়া? তাহলে ওই যে লাস্ট ক্লাসে প্রত্যাগামী প্রক্রিয়ার পার্থক্য একটা লাইন লিখছিলাম, প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি থাকে, স্থির থাকে, ওইটাই যে আমরা প্রমাণ করলাম। আজকের টাইম না, ওইটা আগামী ক্লাসেও প্রত্যাগামীটা পড়ুনি। অতএব প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। কোনটা?